তো হ্যালো স্টুডেন্টস, গুড মর্নিং টু এভরিওয়ান। তো আজকে তোমাদের ফার্স্ট ক্লাস রেশিও অ্যান্ড প্রপোর্শন, অনুপাত ও সমানুপাত। ওকে, এটা আমরা কি বলে থাকি? অনুপাত ও সমানুপাত বাংলায়। তো লিখেই দিই, অনুপাত ও সমানুপাত। ওকে, প্রথমে জেনে নিই রেশিওটা কি, অনুপাতটা কি জিনিস। আমরা এটা কথার মাধ্যমে বলে থাকি, আচ্ছা দাদা ওর রেশিওটা কত, ওর কি কি রেশিওতে আছে, তার মানে কি ওটা কি কি উপাদানে কত পরিমাণ আছে। তো পরিমাণটা এবার কি, কোনো পরিমাণ বা কোনো বলে যে না আজকে ছাত্রের রেশিও কত, তার মানে কি ছেলে আর মেয়েদের মধ্যে রেশিও কত, গার্লস অ্যান্ড বয়েজের রেশিও কত। রেশিও আমাদের সবসময় বা রেশিও বা অনুপাত আমাদের সবসময় থাকবে সেম ইউনিট, সেম ইউনিট। যেমন কি, যে আমরা কেজির সাথে তুলনা করি, কেজি ইজ টু কেজি, রুপিস ইজ টু রুপিস, টাকা ইজ টু টাকা, গ্রাম ইজ টু গ্রাম। বোঝা গেল কি বলতে চাইছি? আমি যদি বলি টাইম, মিনিট ইন্টু মিনিট, তাদেরকে আমরা রেশিও নিতে পারবো, এবং সেটা দুই দুই বা তার বেশি, দুই বা তার বেশি উপাদান থাকতে হবে বা বেশি নাম্বার থাকতে হবে, দুই বা তার বেশি। এটা কি ডিস্টার্ব করছে? এক মিনিট। আর বেশি, ওকে, ঠিক আছে। আচ্ছা, সমানুপাতটা কি জিনিস? সমানুপাত হচ্ছে সমান অনুপাত। সমানুপাতকে ভাঙলে আমরা পাবো সমান অনুপাত। আরে পেনটা কি ডিস্টার্ব হচ্ছে? সমান অনুপাত জিনিসটা আমরা আরেকটু যদি ভালো ভালো ডিটেলসে যাই, তাহলে দুটো অনুপাতের সমান। তা প্রথমে জানি অনুপাতটা কি। মনে করে এ আর বি দুটো পার্সন, একজনের কাছে 5,000 টাকা আছে, আরেকজনের কাছে 9,000 টাকা আছে। তাহলে এদের রেশিও কত বলতে হবে? 5:9 হয়ে গেল। মনে করা যাক এজের এর ওজন, ওয়েট, WEIGHT, ওয়েট, এর ওয়েট হচ্ছে 35 কেজি, আর এর ওয়েট ধরে নাও তোমার 45 কেজি। তাহলে আমরা এদের রেশিও বার করতে পারবো। রেশিও মানে হচ্ছে তোমার শর্টেস্ট ফর্ম অফ, রেশিওকে আমরা সবসময় শর্টেস্ট ফর্মে রাখবো। আমরা 45, আমরা এটা বলতে পারি অবশ্যই 35 35 ইজ টু 45, কিন্তু আমরা রেশিও বার করতে গেলে একে আমরা 5 দিয়ে ডিভাইড করলে 5 7 35, 5 9 45। এইটা হচ্ছে রেশিও। রেশিও তোমার যখন তোমাকে বলবে তখন লিস্ট ফর্মে নিয়ে আসতে, যাতে আর যেন একে ভাঙা না যায়। বোঝা গেল? আচ্ছা, রেশিওর সব থেকে যেটা প্রথম কনসেপ্ট আমরা বলি, সেটা হচ্ছে রেশিওকে বা অনুপাতকে, যেমন আমি অনুপাত নিচ্ছি, এখানে রেশিও নিচ্ছি 5:9, এর সাথে গুণ বা ভাগ তুমি যাই করো গোটা রেশিওটার সাথে, কোনো নাম্বার দিয়ে গুণ করছো এই রেশিও কোনো চেঞ্জ হয় না, কোনো নাম্বার দিয়ে ভাগ করছো এই রেশিওর কোনো চেঞ্জ হয় না। কি করে হলো দেখে নেওয়া যাক। মনে করো এটাকে তুমি 4 দিয়ে গুণ করলে, কত হলো? 4 5 20 ইজ টু 36। তো এটা রেশিও কি চেঞ্জ হলো? না। একে তুমি 4 দিয়ে আবার ভাগ করো, 4 5 20, 4 9 36, রেশিও কিন্তু চেঞ্জ হবে না। আচ্ছা, মনে করো এটাকে তুমি 5 দিয়ে ভাগ করলে, কিন্তু তোমাকে পুরো রেশিওটাকে করতে হবে, এমন না যে 9 কে করবে 5 কে করবে না, তোমাকে পুরো রেশিওটা দিয়ে করতে হবে। 5:9 কে তুমি 5 দিয়ে ভাগ করা মানে 1/5 দিয়ে গুণ করা, তা কত আছে? 1:9/5। এটা কি আমরা রেশিও যখন কনভার্ট করবো 5:9। আরেকটা কথা বলি, রেশিওকে আমরা ভগ্নাংশে রাখবো না, ফ্র্যাকশন, ফ্র্যাকশনে রাখবো না। আমরা দশমিকে রাখবো না।
দশমিকে রাখবো না। কেন রাখবো না? মনে করো যে 2.25 রেশিও বলছি আমি তোমার 5 বললাম, ঠিক আছে? এই রেশিও এটাকে এক্সিস্ট করে না ম্যাথের মধ্যে, এটা বলা ভুল, কিন্তু এটা আমরা ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা বলতে পারি যে এটাকে আমরা এটা কি করতে হবে, হয় দশমিকে এটাকে নিয়ে আসতে হবে কিংবা এটা দশমিক তুলতে হবে। এটাকে দশমিক তুলে দিই, তাহলে এটাকে আমরা 100 দিয়ে গুণ করবো। তাহলে এটা কত, এটা ফের আমরা কি করবো বলেছি যে শর্ট ফর্ম, মানে শর্ট ফর্মে নিয়ে আসবো, যেখান যেখান থেকে আমাদের রেশিওকে আর ছোট করা যাবে না। এখানে কি করবো, 5 দিয়ে আমি ভাগ করি, 25 দিয়ে ভাগ করো, 15, 25, 9 হচ্ছে তোমার 225, আর 25 4 হচ্ছে 100, তা কত দাঁড়াবে 9:, তারপর 200, আর 4 5 220, 9:220 হচ্ছে এর রেশিও। তাহলে আমরা কি 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 শিখলাম এতক্ষণ? দশমিককে আমরা রেশিওকে আমরা ফ্র্যাকশনে রাখবো না, রেশিওকে আমরা দশমিকে রাখবো না। রেশিওর সাথে আমি যদি গুণ বা ভাগ যাই করি, রেশিওর কোনো চেঞ্জ হয় না। আচ্ছা, তাহলে রেশিওর সাথে যদি আমরা, কোথাও মনে কোশ্চেন আসতে পারে, রেশিওর সাথে যদি আমরা প্লাস বা মাইনাস করি, তাহলে কি কোনো চেঞ্জ হবে? আচ্ছা দেখা যাক চেঞ্জ হয় কি না হয়। না, 5:9 আমি একই রেশিও নিলাম। মনে করো আমি 2 মাইনাস করছি এর সাথে, আর দুটো কি করতে হবে, তাহলে কত আসবে, এটা 3 7। একে কি আর ভাঙা যাবে? না, যাবে না। তাহলে আমার রেশিও ছিল কত, 5:9, হয়ে গেল কত, 3:7। তার মানে আমরা কি বুঝতে পারলাম, এই রেশিওর সাথে যদি আমরা কোনো সংখ্যা যদি আমরা মাইনাস করি বা বিয়োগ করি, তাহলে রেশিও চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, যোগ করে দেখি কি ফল আসে। মনে করো আমি 3 দিয়ে যোগ করছি, এটাও 3 দিয়ে, যে কোনো সংখ্যাই তুমি দেখতে পারো। 5 আর 3 8, 9 আর 3 12। একে আমরা ছোট করি, 4 দিয়ে কাটাকাটি যাবে, 4 2 8, 4 3 12। আমাদের রেশিও ছিল কত, 5:9, হয়ে গেল কত, 2:3। তাহলে তাহলে আমরা এখানে কি বুঝতে পারলাম, রেশিওর সাথে যদি আমরা কোনো কিছু সংখ্যা মাইনাস বিয়োগ করি বা যোগ করি, তাহলে রেশিও চেঞ্জ হয়ে যায়। কিন্তু রেশিওর সাথে যদি আমরা কোনো সংখ্যাকে দিই, যে কোনো সংখ্যাকে দিই আমরা গুণ করি বা ভাগ করি, তাহলে রেশিও কোনো পরিবর্তন হয় না। রেশিওকে আমরা ফ্র্যাকশনে রাখবো না, রেশিওকে আমরা দশমিকে রাখবো না। বোঝা গেল? এত যেটুকু বললাম। আর রেশিওর সেম ইউনিটের মধ্যে আমরা তুলনা করতে পারবো, এবং 2 বা তার বেশি থাকতে হবে নাম্বার। এতদূর বোঝা গেল? আচ্ছা, রেশিও মানেই হচ্ছে তোমার ভাগ। কি করে? A:B, একে আমরা লিখতে পারি তো A/B, সবাই জানি। কেন, তার মানে এটা কি, A ভাজিত বি, A ভাগ বি। C:D, তার মানে কি C/D। বোঝা গেল? আচ্ছা, এবার আমরা আসি কি সমানুপাত। সমানুপাত হচ্ছে মানে হচ্ছে তোমার সমান অনুপাত, তাই তো? আগের পেজটাতে আসি, সমান অনুপাত কেমন? A:B সমানুপাত C:D। তার মানে কি A/B আর সমানুপাত মানে হচ্ছে ইকুয়াল টু, সমান। C/D, দুটো রেশিও কিন্তু মান সেম। বোঝা গেল? A/B এর যা মান হবে C/D এর কিন্তু সেম মান হবে, সেটা কি, ওইটাকে আমরা বলি সমান অনুপাত। সমানুপাতের চিহ্ন কি, দুটো বিসর্গ, এটা আমরা বলি, এটা হচ্ছে সমানুপাতের চিহ্ন। ঠিক আছে? এটার মানে কি, রেশিও মানে কি বললাম, ভাগ, আর এটার মানে হচ্ছে তোমার ইকুয়াল টু, সমান। তবে হচ্ছে সমান অনুপাত। তার মানে কি এই অনুপাতটা আর এই অনুপাতটার মান আমাদের যদি বের করি, তাহলে হবে সমান। এই অনুপাতটা যদি তোমার 2/3 হয়, এই অনুপাতটার মানও আমাদের 2/3 হতে হবে। সে এবার যে কোনো ফর্মে থাকুক না কেন, 4/2 × 4, 2 3 6, 4/6 থাকুক, বা 4 2 8, 4 12, 8/12 থাকুক, কোনো অসুবিধা নেই। কিন্তু ফর্ম যে ফর্মে থাকুক, কিন্তু রেশিওর কিন্তু আমাদের 2:3 থাকতে হবে। বোঝা গেল? আচ্ছা, আমরা এই কনসেপ্টটা আগে পড়েছি, তাও একবার বলে রাখি। A:B সমান অনুপাত C:D। C:D, এর মানে কি A/B আর C ইকুয়াল টু C/D। এটুকু বুঝতে কারো অসুবিধা নেই? আচ্ছা, আমরা এটাকে আমরা অ্যান্টিসিডেন্ট বলে থাকি, আর এটাকে আমরা বলে থাকি কনসিকুয়েন্ট। এটা পূর্বপদ,
পূর্ব পদ, এটা হচ্ছে তোমার অনুবর্তী পদ। আচ্ছা, এটা যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি, তার মানে কি দাঁড়াবে? হুম, ধরো এটা কি ক্রস ইকুয়াল টু আছে, মানে কি ক্রস মাল্টিপ্লিকেশন হবে, এ ডি ইকুয়াল টু বিসি। বোঝা গেল? এটুকু বুঝতে কারো অসুবিধা নেই? আচ্ছা, আর আমরা দেখি আরেকটা কনসেপ্ট আমরা বুঝে রাখি যে মিক্সড রেশিও কাকে বলে। মিক্সড রেশিও জিনিসটা কি? ধরো কোনো দুটো রেশিও আছে, এক্স ইজ টু ওয়াই আর পি ইজ টু কিউ। তোমাকে বললো এর মিক্সড রেশিও বের করো, তোমরা কি করবে? এর মিক্সড রেশিও হবে পি এক্স ইন্টু কিউ ওয়াই। তার মানে কি, এদিকটা মাল্টি গুণ হলো আর এটা গুণ হলো, পি এক্স ইন্টু কিউ ওয়াই, এটা হচ্ছে মিক্সড রেশিও। আচ্ছা, যদি তোমাদের বলে ডুপ্লিকেট রেশিও কি? ডুপ্লিকেট মানে কি ছদ্মবেশী। ধরো তোমাকে বললো যে এ ইজ টু বি, এর ডুপ্লিকেট রেশিও বের করো। এর ডুপ্লিকেট রেশিও কি হবে? এ স্কোয়ার ইজ টু বি স্কোয়ার। বোঝা গেল? যদি তোমাদের বলি এদের সাব ডুপ্লিকেট রেশিও কি? সাব ডুপ্লিকেট রেশিও, এ আর বি এর সাব ডুপ্লিকেট রেশিও কি হবে? রুট এ ইজ টু রুট বি। বোঝা গেল? এগুলো মনে রাখতে হবে, এটা হচ্ছে ডুপ্লিকেট, এটা সাব ডুপ্লিকেট। এই ট্রিপলেট এবার বলা যায় যদি রেশিও, ট্রিপলেট রেশিও তাহলে কি এ কিউব বি কিউব, সাব ট্রিপলেট তাহলে রুট কিউব রুট এ আর কিউব রুট বি। বোঝা গেল? আচ্ছা, এবার আমাকে বলো ইনভার্স রেশিও। এটা খুব কাজে লাগে পুরো ম্যাথামেটিক্সে। ইনভার্স রেশিও এই জিনিসটা কি, এটা একটু ভালো করে বুঝে নাও। এ ইজ টু বি, ইনভার্স মানে কি? এ এর ইনভার্স কি হবে? 1/a। বি এর ইনভার্স কি হবে? 1/b। সি এর ইনভার্স কি হবে? 1/c। 4 এর ইনভার্স কি হবে? 1/4। বুঝা গেল? তাহলে তাহলে এ ইজ টু বি এর ইনভার্স এসে আমাকে জিজ্ঞেস করতে বলেছে। এ এর ইনভার্স কত? 1/a। বি এর ইনভার্স কত? 1/b। এবার এইটাকে আমি কিভাবে রেশিওতে কনভার্ট করব? এর শর্টকাট হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন। তাহলে কি ক্রস মাল্টিপ্লিকেশন, বিটা এদিকে আসবে আর এটা এদিকে আসবে। কিন্তু কেন এলো এটাও তো একটা দেখতে হবে, আমরা ক্রস মাল্টিপ্লিকেশন কেন করলাম? শর্ট ট্রিক্স তো শর্ট ট্রিক্সের জন্য আছে, কিন্তু এর কনসেপ্টটা কি? এর কনসেপ্টটা এটা হলো যে নিচে এ আর বি এর এলসিএম, এ আর বি এর এলসিএম কত? এলসিএম এ আর বি এলসিএম কত? এ বি। এই টোটাল রেশিওটাকে এ বি দিয়ে গুণ করছি, তাহলে 1/a ইন্টু এ বি রেশিও 1/b ইন্টু এ বি। কত আসবে? এ কেটে যাবে, বি 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 কেটে যাবে, থাকবে এ। এলো? বি ইজ টু এ, বি ইজ টু এ। এটা হচ্ছে বেসিক কনসেপ্ট। আমাদের শর্টে হচ্ছে এটা। আরো শর্টে কি? ইনভার্স মানে উল্টো, তাহলে এ ইজ টু বি হচ্ছে অনুপাত, এর উল্টো করে দাও, বি ইজ টু এ। বুঝা গেল? কিন্তু যখন তিনটে দেওয়া থাকবে তখন কিন্তু আমাদেরকে এইভাবে করাটা বেটার, 1/a 1/b 1/c। তারপর আমরা এ বি সি দিয়ে যদি টোটালটাকে মাল্টিপ্লিকেশন করি তখন আমাদের একটা রেশিও বেরিয়ে আসবে, ওটা হচ্ছে ইনভার্স রেশিও। বোঝা গেল? আচ্ছা, তারপর আমাদের আর কি রইলো, এবার আর কিছু জিনিস আছে, এটা হচ্ছে অল্টারনেন্ডো আর কম্পোনেন্ডো। ওটা আমরা ম্যাথ করতে করতে, কোশ্চেন করতে করতে ওই কনসেপ্ট আমাদেরকে বুঝিয়ে দেবো। এখন এবার যাওয়া যাক কোশ্চেনের দিকে। ওকে, আরেকটা সমানুপাতে আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে মিন প্রপোর্শন, মধ্য সমানুপাত, প্রথম সমানুপাত, প্রথম পদ দ্বিতীয় পদ তৃতীয় পদ, এরকম একটা কনসেপ্ট আছে।
ওটা যখন কোশ্চেন আমরা পাবো, ফার্স্ট কোশ্চেনটা এটা আছে, ফার্স্ট কোশ্চেনটাই আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে প্রপোর্শন, এটা কিন্তু রেশিওর অঙ্ক না, এটা হচ্ছে প্রপোর্শনের অঙ্ক, সমানুপাতের অঙ্ক। কি বলেছে, যদি 18, 36, 14 এবং ওয়াই অনুপাতে না, এটা হচ্ছে সমানুপাতে থাকে, বাংলার টাইপিং তো, সমানুপাতে হয়, তাহলে ওয়াই এর মান কত। সমানুপাত মানে কি হবে তাহলে, এ ইজ টু বি রেশিও সি ইজ টু ডি, এই রেশিওটা অনুপাতটা এই অনুপাতটা কি বললাম, সমান হতে হবে। তাহলে এটা যদি আমরা সমানুপাতে নিয়ে আসি, কত হবে, 8:36 সমানুপাত 4:y। আর অনেকে বলবে সমানুপাতে কেন ইকুয়াল টু দিলাম, আমরা আগেই বলেছি যে সমানুপাত মানে হচ্ছে ইকুয়াল। এটার মানে কি 18/36, এটার মানে কি 14/y। এবার আমরা কাটাকাটি করবো আমাদের, যেটা আমরা এক্সপার্ট, 18 দুগুণে 36, ওয়াই মানে কত হবে, 14 × 2 28, অপশন সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। বুঝা গেল, মেন কনসেপ্ট থাকবে এটা, যে এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি প্লাস এ ডি ইকুয়াল টু বিসি। এটাই অনেকে বলবে যে এটা প্রথম পদ, এটা চতুর্থ পদ, এটা প্রথম পদ ইন্টু চতুর্থ পদ, লিখিয়ে দিই তোমাদেরকে, প্রথম পদ ইন্টু চতুর্থ পদ ইকুয়াল টু দ্বিতীয় পদ ইন্টু তৃতীয় পদ। এটাই আমি লিখেছি এ ডি ইন্টু ইকুয়াল টু বিসি। হয়ে গেল, আমরা যাচ্ছি নেক্সট কোশ্চেনের দিকে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কি আছে, কোশ্চেনটা যদি 36:y সমানুপাতিক y:9 হয়, তাহলে y এর ধনাত্মক মান নির্ণয় করুন। আচ্ছা, এখানে তাহলে কোশ্চেন তোমাদের মনে একটা ধনাত্মক মান কেন বললো, আচ্ছা বলছি। প্রথমে এটাকে আমরা কাজকর্ম করে নিই, এটার মধ্যে যা আছে, তাহলে এটা মানে কি 36/y, এটা মানে কি y/9, বোঝা গেল। এই ক্রস মাল্টিপ্লিকেশন করি, তাহলে কি হবে, y² ইকুয়াল টু 36 × 9, ওয়াই মানে কত হবে, √36 × 9, 6 × 3, কত আসবে, 6×3 = 18, আমাদের অপশন হয়ে যাবে 18। এখন কোনো অসুবিধা নেই অঙ্কটার মধ্যে, কিন্তু তোমার যদি চাইতো যে এর ওয়াই এর ঋণাত্মক মান নির্ণয় করতে, তাহলে তখন কি, এখানে চেয়েছে ধনাত্মক, তোমার চাইতে তো কোশ্চেন তো জিজ্ঞেস করতে পারতো যে ঋণাত্মক মান কত। আমি জিজ্ঞেস করলাম যে ঋণাত্মক মান কত, তখন কি বলতে, তখন কোয়াদকে পেতে। আচ্ছা, তার জন্য আরেকটা জিনিস আমাদের বুঝতে হবে, কি, আমরা রুট যখন 16 করি কত পাই, 4, √36 যখন করি কত পাই, 6। আচ্ছা, এর মান কেন 6 হলো, 6² মানে তো দুটো 6 দিয়ে গুণ করছি, কত পাবো, 36, কিন্তু প্লাস। আচ্ছা, -6 × -6 যদি করি কত পাবো, 36। তাহলে √36 এর মান -6 কেন নয়, এর মান কেন নয় -6, এর মান √36 এর মান +-6। আমরা সবসময় প্লাসটা নিয়ে কাজ চালিয়ে দিই ঠিক কথা, কিন্তু এর মান হচ্ছে +-6। √16 এর মান হচ্ছে +-4, কারণ কি, -4 × -4, এই দুটোকে যদি মাল্টিপল করি তাহলে তো আমরা 16ই পাচ্ছি, মাইনাস মাইনাসে প্লাস, আর 4×4 = 16। তাহলে এর মান হচ্ছে, এই জন্যই তোমাদের এখানে চেয়েছে যে ধনাত্মক মান নির্ণয় করো। কেউ বলতে পারে এখান থেকে আমি -18 নেব, করতেই পারে, অপশন নেই, অপশন ভুল ক্লেম করতে পারে, কিন্তু না, এখানে বলা আছে কোশ্চেন ধনাত্মক মান, সুতরাং তোমাকে মাইনাসটাই নিতে হবে। বোঝা গেল, এই পজিটিভটা নিতে হবে। যদি ঋণাত্মক চাইতো তাহলে আমরা অ্যান্সার হতো -18, অ্যান্সার একই হতো কিন্তু সাইন চেঞ্জ হতো।
আমরা আসছি 3 নাম্বার কোশ্চেনের দিকে। ইফ দ্য থার্ড প্রপোর্শনাল অফ 36 and 18 be x, then what is the value of x? তৃতীয় 36 এবং 18 তৃতীয় অনুপাত যদি x হয় তাহলে x এর মান কত? আমি যদি বলি এ বি সি এটা রেশিওতে আছে, তাহলে আমি কি বলবো? a is to b equal to b is to c। এটা প্রথম অনুপাত, এটা দ্বিতীয় অনুপাত, এটা তৃতীয় অনুপাত। অনুপাত মানে পদ, বোঝা গেল? এখানেও তোমার বলেছে যে 36, 18 এবং x আছে তোমার অনুপাতে, তার মানে আমি কি লিখতে পারি? 36:18 ইকুয়াল টু 18:x। ঠিক এইভাবেই লিখেছি। কারো বুঝতে অসুবিধা নেই আশা করি। আচ্ছা, এটার মানে কি 36/18, এটা মানে হচ্ছে 18/x। 18 দুগুণে 36, 2 9 18, x এর মান কত পাবো? 9। অপশন ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। বোঝা গেল কি করলাম এটা? যদি আমাদের বলা থাকতো যে 4, 5 আর 7 তিনটে সংখ্যা অনুপাতে আছে, প্রপোর্শনালে আছে, তার মানে আমরা এটা লিখতে পারি 4:5 ইকুয়াল টু 5:7। বুঝা গেল? আচ্ছা, আমরা আসছি 4 নাম্বার কোশ্চেনে। 4 নাম্বার কোশ্চেন কি আছে? রাম, শ্যাম ও কার্তিকের মধ্যে 4:8 অনুপাতে 4,800 টাকা ভাগ করুন। শ্যামের প্রাপ্ত অর্থের পরিমাণ কত? 4,800 টাকা যদি তিনজনের মধ্যে এই অনুপাতে ভাগ করে দেওয়া হয় তাহলে শ্যাম কত টাকা পেয়েছে, এটা হচ্ছে অঙ্ক। আচ্ছা, রেশিও আমাদের কত বলা হয়েছে? রাম রাম শ্যাম আর হচ্ছে কার্তিক, কত রেশিও আছে? 4, 8 আর 3 রেশিওতে আছে। আচ্ছা, এবার আমরা এটা বলতে পারি 4x, 8x এবং 3x রেশিওতে আছে, এক্স ধরে আমি যাচ্ছি না। হ্যাঁ, আচ্ছা আমি দেখিয়ে দিচ্ছি প্রথম একবার। ধরে নিচ্ছি আমরা 4x, 8x এবং 3x রেশিওতে আছে। টোটাল অনুপাতের রেশিও কত? এই তিনটে যোগ হবে। 8 আর 3 12, 12 থেকে 15x। এই 15x এর মানই হবে 4,800। তাহলে x এর মান হবে 4,800 বাই 15। 15 3 45, 30 15 2 30, 0 320। চেয়েছি কি স্যামের পরিমাণ, প্রাপ্ত অর্থের পরিমাণ। তাহলে স্যাম স্যাম কত টাকা পায় 8x রেশিওতে? স্যাম কত টাকা পায় 8x, x এর মান কত? 320। 8 2 16 4 24 25, 2560 টাকা। অ্যান্সার কত হয়ে যাবে? অপশন ডি। কিন্তু এত টাইম আমাদের হাতে নেই, টাইম খুব সীমিত। আমরা কিভাবে করব? রাম, শ্যাম আর কার্তিক এদের রেশিও আছে কত? 4:8:3। আচ্ছা, কত টাকা আছে মোট? 4,800 টাকা। তাহলে আমরা এক্স ধরবো না, আমরা সিম্পল যোগ করে দেবো। 8 আর 4 12 আর 3 15, টোটাল আছে 15। আচ্ছা, 15 টোটালটা হচ্ছে 15 অনুপাত, রেশিওতে 15। তাহলে আমাদের টোটাল টাকাটা কত? 4,800। তো 15 মান হচ্ছে যদি 4,800 হয়, চেয়েছে আমাদের স্যামের পরিমাণ, তাহলে 8 এর মান কত? আমরা এইভাবে বার করবো। তো আমাদের অ্যান্সার আসবে 2560। কিন্তু আমাদের প্রসেস অ্যাপ্লাই করবো এটুকু। আমি এটা তোমাদের করে দেখালাম বলে এতটা লিখতে হলো, নাহলে শুধু এইটুকু লিখলেই হতো। শুধু এইটুকু হচ্ছে আমাদের করণীয়, বাকি আমরা কিচ্ছু করব না। বোঝা গেল? এগুলোর জন্যই শেখা। এই যে প্রসেসটা, এটা তো সবাই পারবে। এক্স ধরে এখন করুক না, এখন কোনো অসুবিধা নেই। আচ্ছা, দ্য অ্যাভারেজ প্রাইস অফ 3 আইটেমস ফার্নিচার 16,020 টাকা। তিনটি আসবাবপত্রের গড় মূল্য হচ্ছে 16,020 টাকা। তাদের দাম যদি 3:5:7 অনুপাতে হয় তাহলে সবচেয়ে দামি জিনিসের দাম কত? আচ্ছা, গড় মূল্য যদি তিনটের যদি গড় মূল্য হয় 16,020 টাকা, তাহলে এর সমষ্টি কত? টোটাল তিনটে জিনিসের দাম কত? 3 ইন্টু 16,020 টাকা, কত হবে? 60। আর 3 16 48, 48,060 টাকা। তিনটে জিনিসের মোট দাম টোটাল।
আমাদের রেশিওতে টোটাল কত আছে? 7 আছে 12, 12 আর 3 15 টোটাল। সবচেয়ে দামি আমাদের রেশিও কোনটা আছে? 7। দেখে বুঝতে পারছি রেশিওতে যেটা দামি দাম বেশি আছে সেটাই সবচেয়ে দামি। আমাদের 15 মান দেওয়া আছে 38,060 টাকা, তাহলে 7 মান আমাদের বের করতে হচ্ছে। কি করে বের করব? 15 মান দেওয়া আছে 48,060 টাকা, তাহলে 7 মান আমরা বের করব, 7 ইউনিটের মান আমরা বের করব। 48,060 বাই 15 ইন্টু 7। এটা তো আমাদের এক লাইনে লেখা শিখতে হবে আস্তে আস্তে। এটা আমরা যদি কাটি কত হবে? 15 3 45, 30, 15 দুগুণে 30, আছে 4 15 60, তাই তো? শূন্য আর 4 15 60, 3204 ইন্টু 7, 7 4 28, 7 দুগুণে 14, 4 হাতে 1, 7 3 21 আর 1 হচ্ছে 22, 22,428 টাকা। অপশন ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। বোঝা গেল? আমাদের দিয়েছিল কি তিনটির গড় মূল্য দিয়েছিল, আমরা সেখান থেকে কি করলাম তার সমষ্টি বের করলাম। তার সমষ্টি কত এলো? তিনটি জিনিসের মোট দাম 38,060 টাকা। আমাদের ইউনিটে তাদের মোট দাম কত হলো? 15। তাহলে 15 ইউনিটের মানে হচ্ছে 38,060 টাকা। দিয়েছিল কি দামি জিনিসের দাম, তাহলে 7 এর মান কত আমরা বের করে নিলাম। আসছি আমরা 6 নাম্বার কোশ্চেনের দিকে। দ্য মিন প্রপোর্শনাল বিটুইন 36 and 9 ইজ কত? মিন প্রপোর্শনাল হচ্ছে মধ্য সমানুপাতিক। মধ্য সমানুপাত, এটা কি বলা হচ্ছে আমাদের? মিন প্রপোর্শনাল। তো মিন মানে গড় ভেবো না। আমাদের বলি এ আর বি এর মধ্য সমানুপাতিক নির্ণয় করো। ধরে নিচ্ছে এর মধ্য সমানুপাতিক এক্স, তার মানে এ আছে মাঝে। তাহলে আমার এখন কি দাঁড়ালো? সিরিজটা এ এক্স আর বি। আমি কি বলেছিলাম এর যদি সমানুপাতিক থাকে তাহলে কি হবে? এ ইজ টু এক্স ইকুয়াল টু এক্স ইজ টু বি। আর কত হচ্ছে? এ বাই এক্স ইকুয়াল টু এক্স বাই বি। তাহলে এক্স এর স্কোয়ার সমান দাঁড়াচ্ছে এ বি। এটাই হচ্ছে। তাহলে আমি এক্স এর মান পেয়ে যাবো। আর এক্সটা আমি ধরেছিলাম মধ্য সমানুপাতিক। তো দেখি ওটা ওই পেজে একবার করে দেখি। ধরে নিচ্ছি মধ্য সমানুপাতিক হচ্ছে এক্স। আমাদের নাম্বার সিরিজটা কি দাঁড়ালো? 36, এক্স আর 9। এটা যদি সমানুপাতিকে থাকে তাহলে আমরা কি বলেছি? 36 ইজ টু এক্স ইকুয়াল টু এক্স ইজ টু 9। বোঝা গেল? এত বুঝতে কারোর অসুবিধা নেই, কারণ এটা আগে আমরা করে এসেছি। 36/x লিখতে পারি এটাকে, আর আমরা এটাকে x/9 লিখতে পারি। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 36 ইজ ইন্টু 9। তাহলে এক্স এর মান হবে √36 ইকুয়াল টু 9। তাহলে 36 বর্গমূল কত? 6, আর 9 বর্গমূল 3, 6 3 18। 18 হয়ে যাবে এখানে অ্যান্সার আমাদের, অপশন বি। বুঝা গেল? আমরা তাহলে কি এত করব পরীক্ষা হলে? না, আমরা এক্স ধরবো না। আমরা কি আমাদের মনে রাখতে হবে যে মধ্য সমানুপাতিক মানে হচ্ছে দুটো নাম্বারের বর্গমূল, গুণফলের বর্গমূল। প্লাস হয়ে গেছে ক্রস 9। আমরা এইটা করব 6 ইন্টু 3 তখন হচ্ছে 18। এটা আমরা পরীক্ষার সময় করব। এখন এটা আমরা করব প্র্যাকটিস করতে করতে, আমরা এই জায়গায় নিয়ে আসবো নিজেকে। বোঝা গেল? নেক্সট কোশ্চেনের দিকে আমরা মুভ করছি, 7 নাম্বার। বর্তমানে মা ও মেয়ের বয়সের অনুপাত বলা আছে 7:2। রেশিওটা এখানে ঠিকঠাক দেওয়া আছে, এখানে বাংলা টাইপিং এর জন্য একটু অসুবিধা হয়েছে। 7:2। 12 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 9:4। তাহলে মায়ের বর্তমান বয়স কত হবে? প্রেজেন্ট মাদার আর এটা হচ্ছে ডটার, এদের রেশিও কত? প্রেজেন্ট 7:2। 12 বছর পর তাদের বয়স অনুপাত হবে 9:4। যদি 12 বছর পেরিয়ে যায় তাহলে আমি হিসেব করে দেখছি এদের রেশিও দাঁড়াবে 9:4। বুঝা গেল? তার মানে মায়েরও 12 বছর বাড়বে, মেয়েরও 12 বছর বাড়বে, দুজনের সমান বাড়বে। তবে দেখি রেশিও তো তাদের সমান আছে কিনা। 7 থেকে 9 2 বাড়ছে, 7 থেকে 9 বাড়ছে 2, 2 থেকে 4 2 বাড়ছে, অতএব রেশিও আমাদের সমান আছে। এই 2 এর মানই তো বলা আছে 12 বছর।
ইউনিটে 2 বাড়ছে, বছরে কত বাড়ছে? 12 বছর। তাহলে 1 ইউনিট মানে কত? 6 বছর। ওই কিংডমে করি 6 গুণ। মানে চেয়েছে কি যে মায়ের বর্তমান বয়স কত, মায়ের বর্তমান রেশিওতে কত 7, তাহলে কত হবে 7 ইন্টু 6, 7 6 42। অপশন সি হয়ে যাবে আমাদের অ্যান্সার। আচ্ছা তোমাদের যদি এখানে একটা কোশ্চেন করতো যে 12 বছর পর মায়ের বয়স কত হবে, তখন কি করতে? তখন আমাদের কি করতে হতো, এর সাথে 12, প্রেজেন্টের সাথে 12 যোগ করতে হতো, তাহলে কত হতো 54। এটা 12 বছর পর, কিন্তু আমাদের অ্যান্সার এখন এখানেই চেয়েছে। কোনো কোনো কোশ্চেনে তখন আমাদের 12 বছর পর চাইবে বা কিছু বছর পর চাইবে, তখন আমাদের এটা যোগ করে দেবো প্রেজেন্টের সাথে, কোনো অসুবিধা নেই। তো এখন আমাদের অ্যান্সার হয়ে যাবে 42 বছর। 8 নাম্বার কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন এবং লেভেলের কোশ্চেন। বলছে একটি বস্তুর ওপর সক্রিয় বল তার ভরের সাথে সরাসরি আনুপাতিক না, এটা সমানুপাতিক। সমানুপাতিক গুলো ট্রান্সলেশনে সব আনুপাতিক করে দিয়েছে, ভরের সাথে সমানুপাতিক। যদি 2 কেজি ভরের একটি বস্তুকে সরানোর জন্য 10 নিউটন বলের প্রয়োজন হয়, তাহলে 5 কেজি ভরের একটি বস্তুকে সরানোর জন্য কোন বলের না কত বলের প্রয়োজন হবে? আচ্ছা, ধরে নিচ্ছি আমরা এখানে বলকে আমরা এফ দিয়ে ডিনোট করছি আর ভরেরকে আমরা এম দিয়ে ডিনোট করছি। কি বলেছি যে বল ও ভরের সাথে সমানুপাতিক, বল ভরের সাথে সমানুপাতিক, বোঝা গেল? আচ্ছা, আমরা এই সমানুপাতিকটাকে তুলতে গেলে আমরা একটা কি নিয়ে আসবো, ধ্রুবক নিয়ে আসবো, কে ধ্রুবক নিয়ে এলাম, বোঝা গেল? আমরা ক্লাস মাধ্যমিকের দিকে করেছি এটা, যদি না ভুলে থাকি তো আমরা সহজেই বুঝতে পারবো যে সমানুপাতিককে যদি আমরা ইকুয়াল টুতে নিয়ে আসতে, সমান করে নিয়ে আসতে, একটা ধ্রুবক আনতে হয় কে, এবং তার ধ্রুবকটা নিচ্ছি আমরা কে। প্রথম পোর্শনটাই আমাদেরকে বলেছে যে 2 কেজি ভরের একটি বস্তুকে সরানোর জন্য 10 নিউটন বলের প্রয়োজন, এতটা দেখবো আমরা। তাহলে এন এর মান কত? সরি সরি, এটাকে এম ধরছি, মাস তো, হ্যাঁ এন কেন লিখলাম, এটা এম, এ প্রপোর্শনাল টু এম, তাহলে এটা কে এম। 2 কেজি ভরের, তাহলে এম এর মান দেওয়া আছে এখানে 2 কেজি, এন এর এফ এর মান দেওয়া আছে এখানে 10 নিউটন। অতএব কে এর মান কত পাবো, 2 এড়িয়ে গেলে 10/2, 5, কে এর মান পাচ্ছি আমরা 5। আচ্ছা, সেকেন্ড পোর্শনটা আমরা কি বলেছে, কোশ্চেন কি আমাদের কি বের করতে বলেছে যে 5 কেজি ভরের একটি বস্তুকে সরানোর জন্য কত বলের প্রয়োজন। আমাদের এই যে রেশিওটা, এটাই আমরা ইকুয়েশনটা, এটাই আমরা এখানে একবার লিখছি, এফ ইকুয়াল টু কে এম। কে এর মান কত বলেছে 5, কত কেজি বস্তুকে সরাতে বলেছে 5 কেজি, আমাদের এফ এর মান জিজ্ঞেস করতে চেয়েছে, তো কত হবে 25 নিউটন, 5 5 25, 25 নিউটন। আমাদের ইউনিট বলা আছে, তো বলের ইউনিট কি নিউটন, তো আমাদের এফ ইকুয়াল টু দাঁড়াবে 25 নিউটন। অপশন অ্যান্সার হয়ে যাবে অপশন এ, বুঝা গেল? আর একবার বলে দিচ্ছি যদি বুঝতে অসুবিধা হয় একটু। বলেছে সক্রিয় বল ভরের সাথে সমানুপাতিক, তাহলে বলকে আমরা ডিনোট করছি এফ দিয়ে, ভরকে ডিনোট করছি এম দিয়ে। এরপর এফ ইকুয়াল টু আমরা এফ সমানুপাতিক এম, এফ ইকুয়াল টু কে ডট এম, কে আমরা একটা নিয়ে আসছি সমানুপাতিক ধ্রুবক, তাহলে 10 নিউটন বলের জন্য আমাদের 2 কেজি বলের প্রয়োজন, তাহলে এখান থেকে আমরা কে এর মান পেয়ে যাবো, কে এর মান পেলাম 5। তাহলে আমরা এখানে কে এর মান বসিয়ে এফ এর মান বের করতে পারবো। এফ এর মান বলা আছে 5 কেজি, আমাদের বল চেয়েছে 5 5 25 কেজি, 25 নিউটন হচ্ছে আমাদের বলের প্রয়োজন 5 কেজি বস্তু সরানোর জন্য। আমরা চলে আসছি 9 নাম্বার কোশ্চেন। কম্পেয়ার রেশিও 2:3, 5:7, 3:4, 5:9, হুইচ ওয়ান ইজ দ্য স্মলেস্ট, সব থেকে ছোট কোনটা? রেশিওগুলো নিচ্ছি 2:3 মানে কি 2/3, 5:7 মানে কি 5/7, আচ্ছা 3:4 মানে হচ্ছে 3/4, 5:9 মানে হচ্ছে 5/9, বোঝা গেল? আচ্ছা, এটার একটা রুলস আমরা, বেসিক রুলস যেটা, সেটা কি আমাদের এই নিচের যেগুলো আমাদের হরগুলো আছে সেগুলোর এলসিএম নিয়ে পরপর গুণ করে দাও,
প্রত্যেকটা ভগ্নাংশকে আমরা সেটা পেয়ে যাব, কিন্তু সেটা একটু লেন্দি হয়ে যাবে। আমি ওই প্রসেসটা দেখাচ্ছি না, ওটা আমি বলে দিচ্ছি, তোমরা নিজেরা প্র্যাকটিস করে নিতে পারো। যেমন এলসিএম 3, 7, 4, 9, এটার এলসিএম নিচ্ছি এবং এটার এলসিএম নিয়ে এই প্রত্যেকটা ভগ্নাংশ দিয়ে গুণ করে দিই, তাহলে আমরা কিন্তু পেয়ে যাব কোনটা বড় কোনটা ছোট। আচ্ছা, আমরা কি প্রসেসে করব দেখো, প্রথমে দুটো সংখ্যাকে নিচ্ছি, এখন এই দুটোকে ছেড়ে দিচ্ছি, ক্রস মাল্টিপ্লিকেশন করব। এটার সাথে এটা ক্রস মাল্টিপ্লিকেশন করছি, 7 দুগুণে 14 এবং 5 তিনে 15। কোনটা ছোট? এটা ছোট, এটা বড়। এখানে 14 ছোট, 15 বড়, তাহলে ভগ্নাংশ আমাদের এটা ছোট এটা বড়। আমাদের চেয়েছে কি স্মলেস্ট, তাহলে আমরা 2 এর 3টা নেব, তাহলে এটা আমাদের বাদ চলে গেল। এখন কি করব, 2 এর 3 আর 3 এর 4কে নিয়ে আসবো আমরা, এটাকে ক্রস মাল্টিপ্লিকেশন করব, 4 দুগুণে 8 আর 3 তিরিকে 9। কোনটা ছোট? এটা ছোট, 2 এর 3 ছোট, তোমার 3 এর 4 বাদ চলে গেল, বাদ চলে গেল। আচ্ছা, এখন আমার পড়ে গেল কি 2 এর 3, তাহলে এখন আমরা 2 এর 3 আর 5 এর 9 এর মধ্যে দেখবো কে বড় কে ছোট। এটা ঠিক সেম সেম ক্রস মাল্টিপ্লিকেশন করবো, 9 দুগুণে 18, 5 তিনে 15। কে ছোট? সব থেকে মলেস্ট হচ্ছে এটা, তাহলে এটাই আমাদের হয়ে যাবে সব থেকে মলেস্ট নাম্বার, 5 এর 9 হচ্ছে মলেস্ট, সব থেকে ছোট। বুঝা গেল আমাদের অপশন এ। এরপর একটা তোমাদের কোশ্চেন আসতে পারে যে এই মাল্টিপ্লিকেশন বলতে বড় বড় থাকতেও পারে, বড় বড় নাম্বার ডিজিট থাকতে পারে, তখন আমাদের কি করতে হবে, আলাদা প্রসেস আছে। তখন আমাদের ডিফারেন্স চেক করতে হবে সবারই, যে যে 5 এর 9 ডিফারেন্স, এটার মধ্যে 4, এটার মধ্যে 2, যাদের ডিফারেন্স যত বড় বেশি হবে সেটা সব থেকে বড় নাম্বার হবে, আর যেটা ডিফারেন্স কম হবে সেটা সব থেকে ছোট নাম্বার হবে। ঠিক আছে, আমরা যখন কোশ্চেন আসবো তখন আমরা ওটা নিয়ে আলোচনা করবো। এখন আমরা আগের কোশ্চেনের দিকে যাই। আমরা আসছি 10 নাম্বার কোশ্চেনের দিকে। দুটি সংখ্যার অনুপাত বলা আছে 4:9 অনুপাতে রয়েছে, যদি তাদের গড় আনুপাতিক বা গড় গড় আনুপাতিক না, এটা মধ্য সমানুপাতিক। ইংলিশটা দেখো, মিন প্রপোর্শনাল। আগে আমি বলেছি মিন প্রপোর্শনাল মানে কি, মধ্য সমানুপাতিক, মধ্য সমানুপাতিক। যদি 24 হয় তবে দুটি সংখ্যার মধ্যে ধনাত্মক পার্থক্য খুঁজে বের করুন। আচ্ছা, 4 আর 9 দুটো রেশিও, আমরা এটা এক্স ধরেও করা যায়, এক্স ধরে করছি না, তাদের মধ্য সমানুপাতিক বলেছে 24, ধরে নিচ্ছি তাদের মধ্য সমানুপাতিক হচ্ছে এক্স। এখন আমাদের নাম্বারটা কি দাঁড়াবে, 4:x:9, যেটা আমরা আগে করেছিলাম। এটা আমরা কি লিখতে পারি, 4:x = x:9। এতদূর বুঝতে কারো অসুবিধা নেই, কারণ এটা আমরা আগে করেছি। এটাকে আমরা 4/x/x/9 লিখতে পারি, তাহলে x² সমান লিখতে পারি √4 × 9। আমরা কত পাবো এখানে, 2 × 3 = 6। সরি, এটা এই লাইনে লিখলে এখানে একটু বোকামি হয়ে যাবে। এক্স এর মান আমরা লিখতে পারি √4 × 9, 4 9 36, এর বর্গমূল হচ্ছে 6, তাহলে এক্স এর মান পেয়েছি আমরা 6। এটা বলেছে মধ্য সমানুপাতিক এই রেশিওর, কিন্তু আমাদের অঙ্কে বলে দিয়েছে যে এদের মধ্য সমানুপাতিক 24, তার মানে 6 মানে ইকুয়াল টু হচ্ছে 24, এই 6 এর মানেই হচ্ছে তোমার 24। তাহলে 1 মানে কত, 4, ওইকিং নিয়মে আমরা বের করতে পারি। চেয়েছি কি যে এদের মধ্যে ধনাত্মক পার্থক্য খোঁজো, 4 আর 9 এর মধ্যে পার্থক্য কত, 5, তাহলে 5 ইউনিটের মান আমরা কত পাবো, 1 ইউনিটের মান যদি 4 হয় তাহলে 5 ইউনিটের মান হবে 5 × 4 20। তো অপশন ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, 11, the students in the three sections A, B, C of class 10 are ratios 5, 4, 7। এ, বি এবং সি তিনটি বিভাগে শিক্ষার্থীদের অনুপাত হচ্ছে 5:4:7। যদি 15, 16 এবং 9 জন নতুন শিক্ষার্থীকে যথাক্রমে এ, বি, সি বিভাগে ভর্তি করা হয়ে থাকে, তবে অনুপাত 10:9:11 পরিবর্তিত হয়ে যায়। নতুন ভর্তির পর দশম শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? আচ্ছা, এ, বি, সি তিনটে সেকশন, প্রথম অনুপাত কত ছিল, 5:4:7। বোঝা গেল? আচ্ছা, এখন অনুপাত কত আছে,
এখন অনুপাত হয়েছে 10 সরি 10, 9 আর 11। আচ্ছা, এটা কেন হলো? তার কারণ কি? 15 জন নতুন ভর্তি হয়েছে সেকশন এ তে, সেকশন বি তে 16 জন ভর্তি হয়েছে এবং সেকশন সি তে 9 জন নতুন ভর্তি হয়েছে। আমাদের এখন করণীয় হচ্ছে আমরা যে কোনো দুটো রেশিওকে আমরা দেখে নেব, হয় এ বি কে ধরবো নয় বি সি কে ধরবো। আমরা এ বি কে নিয়ে এগিয়ে যাচ্ছি। তাহলে এ বি তে আগে ছিল 5, 4, ধরে নিচ্ছি এটা 5x, এটা 4x, এটা 7x, একটু এক্স ধরে নিচ্ছি কারণ সুবিধা হবে, যেটা করতে সুবিধা হবে সেটা আমরা অ্যাপ্লাই করব, যেটা দেখবো না বড় হয়ে যাচ্ছে সেটা আমরা অ্যাপ্লাই করব না। ওকে, তো এ তে ছিল, আর এ আর বি কে আমরা নিচ্ছি, ঠিক আছে। এ তে ছিল 5x আর বি তে ছিল 4x। এ তে নতুন যোগ দিল 15 জন, বি তে নতুন যোগ দিল 16 জন। এখন রেশিও কত পরিবর্তিত হলো? 10 আর 9 পরিবর্তিত হচ্ছে। এ এর অনুপাত হয়েছে 10 আর বি এর অনুপাত হচ্ছে 9। আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করব। 5 9 45x, 90 আর 45 135, 9 15 135, আর এটা হচ্ছে 4 10 40x প্লাস 160। 45x থেকে 40x বাদ দিয়ে দিই তাহলে কত হবে? 5x। আর 160 থেকে 35 বাদ দিয়ে কত হবে? 25। তাহলে x এর মান পাবো আমি 5। তাহলে আমাকে চেয়েছে কি যে নতুন ভর্তি হওয়ার পর দশম শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা কত। আগে মোট শিক্ষার্থী কত রেশিওতে কত ছিল? 7 5 12, 12 আর 5 এই 7 5 7 4 11, 11 আর 5 16x। তাহলে আগে ছিল কত? এখানে করছি, আগে ছিল 16x, তার মানে কত? 16 ইন্টু 5, 5 16 80। এখন কত টোটাল মোট যে ক্লাসে টোটাল কতজন পরিবর্তী এসছে? 15 16 15 সরি 15 প্লাস 16 হচ্ছে 31, 31 আর 9 হচ্ছে 40, টোটাল 40 জন নতুন অ্যাড হয়েছে টোটাল ক্লাসে দশম শ্রেণীতে। তাহলে আগে ছিল 80, এখন 40 অ্যাড হয়েছে, টোটাল কত হবে? 120। আর চেয়েছে আমাদের 8 মানটাই, যে এখন কত শিক্ষার্থী আছে, তাহলে টোটাল এখন আছে 120 জন। বোঝা গেল? প্রথমে আমরা আগেরটা বের করে নিলাম, আগে তার সাথে 40 যোগ করে 40 জন নতুন অ্যাড হয়েছে, 15 15 16 9, তার আগে রয়েছে ছিল 80 জন, এখন 40 জন অ্যাড হয়েছে, হয়ে গেছে 120 জন। বোঝা গেল? মুভ করছি আমরা 12 নম্বর কোশ্চেনের দিকে। দ্য এজেস অফ রিতিকা অনিমেষ আর ইন দ্য রেশিও 7:9 রেসপেক্টিভলি। আফটার 6 বছর পর তাদের রেশিও হচ্ছে 4:5। আগে ছিল কত? 7:9। 6 বছর পর কত দাঁড়াচ্ছে? 4:5। তোমাদেরকে একটু আগে তোমাদেরকে বলেছি যে রেশিও যদি আমাদের সমান না থাকে আমাদেরকে সমান রেশিও করে নিতে হবে, কারণ কি এখানে এটা হচ্ছে ঋতিকার এজ, এটা হচ্ছে অনিমেষের এজ। 6 বছর ঋতিকার বাড়ছে মানে আমাদের অনিমেষেরও 6 বছর বাড়বে। তোমাদের এখানে রেশিওতে এটাতে দেখো 3 বাড়ছে, এটাতে 4, এটা 3 কমেছে, এটা 4 কমেছে। এক তো প্রথম কথা রেশিও কমবে না, আবার দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের দুটো সেম হবে, যাই আমরা করি রেশিওতে কমুক বাড়ুক আমাদের সেম ইউনিটে হবে। আমরা এটা সেম করতে হলে কি করব? এই দুটো নাম্বারের ডিফারেন্স নিয়ে নেব। এই দুটো নাম্বার ডিফারেন্স কত? 1। এই দুটো নাম্বার ডিফারেন্স কত? 2। রেশিও ডিফারেন্স দিচ্ছে কিন্তু। আচ্ছা, দিয়ে কি করব আমরা? উল্টো রেশিওটাকে দিয়ে আমরা মাল্টিপল গুণ করে দেব। এখানে 2 ডিফারেন্স এসছে, এই নিচের রেশিওটাকে দিয়ে আমরা 2 গুণ করব। এখানে 1 ডিফারেন্স এসছে, উপরের রেশিওটাকে আমরা 1 গুণ করব, পুরো রেশিওকে কিন্তু, কোনো একটা সংখ্যাকে না। তাই গুণ করে কত আসবে? 7 1 7, 9 1 9, 4 2 8, 5 2 10। এবার তোমরা বুঝবে যে কেন গুণ করলাম। 7 আর 1 যোগ করলে 8, 9 আর 1 যোগ করলে 10। তাহলে কি 6 বছর বছরেও সেম সেম বাড়ছে, ইউনিটও সেম সেম বাড়ছে। তাহলে এই যে 1 বাড়ছে এর মানই তো আমাদের বলে দিয়েছে যে 6 বছর বাড়ছে। তাহলে আমাদের বলেছে কি তাদের বর্তমান বয়সের পার্থক্য কত। বর্তমান বয়সের পার্থক্য এখন আমাদের অনুপাত কত রয়েছে? আগে যা ছিল ছিল, এখন আমাদের কত রয়েছে? 7 থেকে 9 হয়েছে, মানে কত বেড়েছে? 2, ডিফারেন্স 2। তাহলে 1 ইউনিটের মান যদি আমাদের 6 বছর হয় তাহলে 2 ইউনিটের মান কত হবে? 12 বছর। উইকিং নিয়মে করলে আমরা পেয়ে যাবো, আমাদের অপশন এ হয়ে যাবে অ্যান্সার। বোঝা গেল?
আমরা পরে কোশ্চেনের দিকে মুভ করছি। 13 নম্বর কোশ্চেন, দ্য মান্থলি ইনকাম অফ টু ফ্রেন্ডস অজয় অ্যান্ড অমিত, তাদের রেশিও আছে 5:7, তাদের মাসিক অনুপাত হচ্ছে 5:7, তারা প্রত্যেকে প্রতি মাসে 72,000 টাকা করে সাশ্রয় করে, মানে সেভিংস করে। তাদের মাসিক ব্যয়ের অনুপাত হচ্ছে 2:4, তবে অজয়ের মাসিক আয় বের করুন। আচ্ছা, এটা এক্স ধরেও করা যায়, ঐকিক নিয়মেও করা যায়, আবার শর্ট প্রসেসে করা যায়। আমি তোমাদের শর্ট অ্যাপ্রোচটা এখানে লক্ষ্য করবো। একটু প্রথমে বুঝতে অসুবিধা হবে, কিন্তু তারপর ঠিকঠাক লাগবে এবং খুব কম টাইমের মধ্যে হয়ে যাবে। ইনকাম সমান কি? ইনকাম সমান হচ্ছে এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। কিছু টাকা এক্সপেন্ডিচার করছে এবং কিছু সেভিংস থাকছে, এবং সেটাই ওই টাকাটা আসছে কোথা থেকে? তার ইনকাম থেকে আসছে। আচ্ছা, প্রথমে আমরা নিয়ে নেবো ইনকামের রেশিও। ইনকাম রেশিও কত আসবে? 5:7। এটা হচ্ছে অজয়ের আর এটা হচ্ছে অমিতের। অজয় আর অমিতকে আমরা লিখলাম AM। আচ্ছা, এক্সপেন্ডিচার কত করছে? 2:4 অনুপাতে এক্সপেন্ডিচার হচ্ছে। আচ্ছা, এই যে এক্সপেন্ডিচারটা কেন হলো? কি অনুপাতে করতে লাগলো? 72 টাকা সেভিং করেছে দুজনেই, সেম সেম 72,000 টাকা। এক মিনিট, এখানে এও 72,000 টাকা সেভিং করেছে, এও 72,000 টাকা সেভিং করেছে। আমরা এই ছকটা করে নেব, এবং এই ছকটা আমি আর একবার বলে দিচ্ছি, এটাই হচ্ছে ডায়াগ্রাম, এটাই হচ্ছে মেন অঙ্ক। এই ছকটাই যদি তোমরা ঠিক মতো করতে পারো তাহলে অঙ্কের অ্যান্সার ঠিকঠাক বেরিয়ে যাবে। প্রথমে আমরা করেছি ইনকামের রেশিও নিয়েছি, তারপর এক্সপেন্ডিচার রেশিও নিয়েছি, এবং তারপরে কি আমরা সেভিংসের টাকাটা রেখেছি। দুজনেই 72,000 করে ইয়ে করেছে। এবার যদি দুজনে সেম না করতো তাহলে আলাদা আলাদা লিখতাম। আচ্ছা, এরপর আমরা করব ক্রস মাল্টিপ্লিকেশন, দিয়ে তারপর তাদের নেবো ডিফারেন্স। যেমন কি 5×4 = 20, আর হচ্ছে 7×2 = 14, এদের ডিফারেন্স কত হবে? 6। ঠিক সেম নিচেরটাও আমরা করব। 72 × 2, 72,000 × 2, এর ডিফারেন্স নিচ্ছি 72,000 × 4। এর ডিফারেন্স কত হবে? 4 থেকে যদি দুটো চলে যায় তাহলে কত হবে? 2। 2 × 72,000। 6 মানে যদি এত হয় তাহলে একের মান আমাদের বের করতে হবে। 2 × 72,000 বাই 6, তাহলে 6 12 72, 12 × 2 = 24, তাহলে 1 ইউনিটের মান আমরা পেলাম 24,000 টাকা। আমরা চেয়েছে কি যে অজয়ের মাসিক আয় কত? অজয়ের মাসিক আয় ইনকাম কত? কত ইউনিট রেশিওতে? 5 ইউনিট। তাহলে আমরা 5 ইউনিটের মান বের করবো। 1 ইউনিটের মান যদি 24,000 হয় তাহলে 5 ইউনিটের মান কত হবে? 24,000 × 5 হবে কত? 1,20,000 টাকা। 5 24 120, 1,20,000 টাকা। বোঝা গেল? আমাদের অপশন চলে আসবে অপশন বি। ওকে, আমরা লাস্ট কোশ্চেনের দিকে যাচ্ছি, সেকেন্ড লাস্ট কোশ্চেন এটা। বলছি এক্স এর যোগফলকে এ বি সি এর মধ্যে 5:4, 2/3 এবং 3/4 অনুপাতে ভাগ করা হয়, তাহলে বি এর ভাগ যদি 2600 টাকা পায় তাহলে এক্স এর মান কত? আচ্ছা, প্রথমে আমাদের এ বি সি অনুপাতটা দেখে নিচ্ছি। এ বি সি এর অনুপাত হচ্ছে 4/5, 2/3 আর হচ্ছে 3/4। আচ্ছা, এটা যদি অনুপাতে চেঞ্জ করি তাহলে কি করতে হবে? বলেছি যে নিচের কটা এলসিএম নিয়ে নেবো, দিয়ে প্রত্যেক ভগ্নাংশ দিয়ে গুণ করো। নিচে 5, 3 আর 4 এর লসাগু কত? 5 3 15, 4 15 60। পুরো আমরা রেশিওটাকে 60 দিয়ে গুণ করব, তাহলে কত হবে? 5 12 60, 4 12 48, 3 20 60, 20 2 40, 4 15 60, 3 15 45। বোঝা গেল? তাহলে বলেছে যে বি এর ভাগ বলেছে 2600 টাকা, তাহলে এটা কি কোনো কারাগারে 848 45 না, আর এটাকে আর শর্টে করা যাচ্ছে না। তো বি এর মান তাহলে এ রেশিও 48, বি এর রেশিও হচ্ছে 40, আর সি এর রেশিও হচ্ছে 45। হয়ে গেল? বি এর মান ভাগ বলেছে 2600 টাকা, তাহলে এই 40 ইউনিটের মানই হচ্ছে 2600 টাকা।
এক্স এর মান কত, মানে টোটাল কত, তাহলে আমাদের দেখি ইউনিটে কত, টোটাল কত, 40 40 80 80 120 120 আর হচ্ছে 13 133। তাহলে 133 মান আমাদের বের করতে হবে। কারেক্ট করবো, 4 6 24 20 4 5 20, তাহলে হচ্ছে 65 ইন্টু 133। এই গুণটা আমাদের করতে 5 3 15, শেষে 5 আসবে, শেষে 5 আসবে মানে অপশন সি আর অপশন ডি হবে না, এ আর বি এর মধ্যে কিছু একটা হবে, তাই তো। তাহলে আমরা এটাকে করে দিই যে 60 প্লাস 5 ইন্টু 133, ভেঙে নিলাম, 6 3 18 8 হাতে 17 78, 78 একে হচ্ছে 29, 5 13 5 3 15 5 5 13 65, 65 একে হচ্ছে 66, কত 5 8 আছে 14 4 হাতে হলো 1, 9 হচ্ছে 15 একে 16 6 হাতে হলো 1, 8 6 4 5, অপশন এ হয়ে যাবে আমাদের অ্যান্সার। বোঝা গেল। এটা মেন কাজ কি হলো, যে রেশিও ভগ্নাংশ দিয়েছিল, তিনটে ভগ্নাংশ দেওয়া ছিল এবং তিনটে ভগ্নাংশ আমরা রেশিওতে কনভার্ট করেছি, এবং তারপরে তো নর্মাল কোশ্চেন হয়ে গেছে। বি এর মান বলা আছে 2600, তাহলে বি 40 ইউনিট, 40 ইউনিটের মান বলা আছে 2600, তাহলে টোটাল এক্স এর মান চেয়েছে, এক্স এর মান হচ্ছে টোটাল টাকাটার মান, টোটাল টাকাটা যদি রেশিও করি তাহলে হচ্ছে 133, তাহলে আমাদের 40 ইউনিটের মান যদি 2600 হয় তাহলে 133 ইউনিটের মান আমরা কত, এটা আমরা বের করবো, এবং এটাই আমরা বের করেছি। বুঝা গেল। আমরা লাস্ট কোশ্চেন, আজকে লাস্ট কোশ্চেনের দিকে আমরা মুভ করছি, সেটা হচ্ছে 15 নম্বর কোশ্চেন। এবং তোমরা দেখলে যে এগুলো সব কিন্তু, যেগুলো আমরা কোশ্চেনগুলো নিয়েছি সব কিন্তু প্রিভিয়াস ইয়ার, মানে লেটেস্ট 2025 সালের কোশ্চেন। আরপিএফ কনস্টেবল 2025, আরপিএফ কনস্টেবল 2025, এসএসসি জিডি 2025, আরপিএফ এসআই 2025 আছে, হ্যাঁ আরপিএফ এসআই 2025, সব কিন্তু লেটেস্ট নিয়েছি, কারণ কি আমরা 2025-এ এক্সাম দেবো, তো এখন ট্রেন্ডিংয়ে কোন কোশ্চেনগুলো আছে সেগুলো আমাদের দিকে নজর রাখতে হবে। আচ্ছা, এ আর বি এর আয়ের অনুপাত হচ্ছে 4:5, ব্যয়ের অনুপাত হচ্ছে 5:4। এ যদি 6,000 টাকা এবং বি যদি 12,000 টাকা সঞ্চয় করে, তাহলে এ আর এর আয় কত। দেখো এখানেও সেম কনসেপ্ট, ইনকাম সমান হচ্ছে এক্সপেন্ডিচার প্লাস সেভিংস। আচ্ছা, আগেরটা আমি শর্টে করেছিলাম, এটা একটু তোমাদের বেসিক বলে দিচ্ছি, কিন্তু আমি করবো শর্টেই। কতটা শর্টে হবে তোমরা দেখো, বুঝে নাও। ধরে নিচ্ছি এর আয় হচ্ছে 4x আর বি এর আয় হচ্ছে 5x, তাহলে 4x এর আয় আর বি এর হচ্ছে 5x। এ বলছে 6,000 টাকা সেভিং করছে, তাহলে এ যদি 6,000 টাকা সেভিং করে, বাকি টাকাটা সে এক্সপেন্ডিচার করছে, আর বি বলছে 12,000 টাকা সেভিং করছে, বাকি টাকাটা সে এক্সপেন্ডিচার করছে, তাহলে এবং এক্সপেন্ডিচার অনুপাত কত হবে, 5:4। কত হবে, 4 4 16x মাইনাস 4 6 24,000, 5 5 25x মাইনাস 5 12 60,000। তাহলে 16x যদি এদিকে যায় তাহলে কত হবে, 9x, 25x থেকে 16x বাদ যায় তাহলে হবে 9x, আর 60,000 টাকা যদি এদিকে যায়, 60,000 থেকে 24,000 বাদ গেলে হবে 36,000, তাহলে এক্স এর মান হবে 4,000 টাকা। এক্স এর মান 4,000, কি হচ্ছে কি এর আয় কত, এর আয় কত ধরেছিলাম 4x, তাহলে এর আয় হবে 4x সমান হচ্ছে 4 ইন্টু 4,000 সমান হচ্ছে 16,000, অপশন ডি হয়ে যাবে আমাদের অ্যান্সার। এটা একটু ক্যালকুলেশন হলো। আচ্ছা, এবার আগের যে প্রসেস আমি করেছিলাম সেটা আমি দেখিয়ে দিই একবার। ইনকাম এ আর বি হচ্ছে 4:5, এক্সপেন্ডিচার কত করেছে, 5:4 অনুপাতে ব্যয় করেছে। কে কত টাকা সেভিংস করেছে, এ করেছে 6,000 টাকা আর বি করেছে 12,000 টাকা। এবার কি বলেছিলাম যে ক্রস মাল্টিপ্লিকেশন করতে, তাই তো, কার সাথে কার, এই ডিফারেন্স নিতে, 4 4 16, 5 5 25, 25 থেকে যদি 16 বাদ যায় কত হবে 9। আচ্ছা, নিচেরটা এবারে এলাম, 5 12 60, 4 6 24, 60 থেকে 24 বাদ যায় কত পাবো, 36,000 টাকা। তাহলে এক 9 এর মান যদি 36,000, তাহলে একের মান কত, 4,000। আমার চেয়েছে কি এর ইনকাম, এর ইউনিট কত 4, তাহলে আমি 4 এর মান কত পাবো, 4 4 16,000 টাকা। বলে এটাও তো সেম না, এটা এতগুলো আমি তোমাদেরকে দেখানোর জন্য করলাম না, এতগুলো করার দরকার ছিল না, এই লাইনটা জাস্ট করো, বাকিটা আমাদের একদম ডিরেক্ট এই লাইনে আসবে, ঠিক আছে। তো আজকের ক্লাস এই পর্যন্তই, আশা করছি তোমাদের ক্লাস ভালো লেগেছে। তো কালকে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন ক্লাসে। কালকে তোমাদের আশা করছি পার্সেন্টেজ নিয়ে কিছু কোশ্চেন করাবো তোমাদের। তো চলো, আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।